এনসিপির 5 নেতার কক্সবাজার সফর নিয়ে আরও কিছু নতুন ঘটনা যুক্ত হলো এবং একটা পদক্ষেপ এনসিপি তাদেরকে ফর্মালি আর অফিসিয়ালি শোকজ করেছে। এই শোকজ করাটা কি ঘটনাটাকে আরও খানিকটা জটিল করে তুললো, নতুন কোনো ডাইমেনশন যোগ করলো, সেটা নিয়ে কথা বলবো। ইনফ্যাক্ট আমি যখন এই ভিডিও রেকর্ড করছি তখনও জানা গেছে তারা কক্সবাজারে আছেন এবং একটা নিউজ দেখলাম তারা রীতিমতো হোটেল পরিবর্তন করছেন। ভেতরে পড়ে দেখলাম গোয়েন্দা সংস্থার নজরদারি আছে ইত্যাদি ইত্যাদি। আমি জানি না এই ব্যাপারটাকে নিয়ে এত বেশি জল ঘোলা কেন হচ্ছে, কিন্তু এই নোটিশ দেওয়াটার একটা ডাইমেনশন আছে বলে আমি ধারণা করি। তার আগে একটা কথা একটু বলে রাখা দরকার, এখানে একজন নারী সদস্যকে নিয়ে তাসনিম জারা এবং তার সাথে পুরুষরা গেছেন, এই ধরনের ইঙ্গিতপূর্ণ কথাবার্তা কোনো কোনো মিডিয়ায় এসছে এবং সোশ্যাল মিডিয়ায় অনেকে এটাকে রসিয়ে নানা বাজে কথাবার্তা লিখছেন। মানে আমাদের অসভ্যতার আসলে কোনো সীমা নেই। আমরা অনেকে হয়তো জানি যে তাসনিম জারার হাজব্যান্ড খালেদ সাইফুল্লাহ তাদের সাথে ছিলেন, 5 নেতার মধ্যে একজন খালেদ সাইফুল্লাহ। কিন্তু আমরা যদি খালেদ সাইফুল্লাহ যায়নি, তাসনিম জারা গেছেন বাকি 3 জনের সাথে, তো কি হয়েছে? একজন নারী, একজন রাজনৈতিক কর্মী তার সহকর্মীদের সাথে কোনো কাজে কক্সবাজার যেতে পারবেন না, তারা একই হোটেলে অবস্থান করতে পারবেন না। মানে আমাদের অসভ্যতার আসলে কোনো সীমা নেই। একজন নারী যেখানে থাকেন সেখানে আমরা যদি তাকে পছন্দ না করি, তাসনিম জারার রাজনীতি কারো পছন্দ নাও হতে পারে, তাসনিম জারা না, যে কেউ যে কারো, যে কোনো দলের যে কারো, কিন্তু সেটার জন্য নারী হওয়া মাত্রই খুব বাজে ধরনের ইঙ্গিত করার একটা প্রবণতা আমাদের সমাজে আছে। এটা অসভ্যতা এবং এটা ইত্রামি। এই ইত্রামিকে আমরা কোনো রকমেই নতুন বাংলাদেশে জায়গা করতে দেব না। এমনকি তাত্ত্বিকভাবে বলছি, এটা যদি আওয়ামী লীগ নিষিদ্ধ, কিন্তু আওয়ামী লীগেরও কোনো নেত্রীর প্রতি, নারী নেত্রীর প্রতি যদি এই ধরনের ঘটনা ঘটে, এই ধরনের নোংরামের বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হবে। সমাজে কতগুলো বেসিক স্ট্যান্ডার্ড থাকতে হয়, সেটা আমাদের মানতে হবে। যাই হোক, যেটা নিয়ে কথা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে এই যে নোটিশ দেওয়া হয়েছে, নোটিশের ভাষাটা আমি একটু পড়ি। 5 জনকে একই নোটিশ দেওয়া হয়েছে একই ভাষায়। গতকাল 5 আগস্ট জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবসে আপনি এবং দলের আরও 4 জন কেন্দ্রীয় সদস্য ব্যক্তিগত সফরে কক্সবাজার গিয়েছেন। এই সফর সংক্রান্ত কোনো তথ্য কিংবা ব্যাখ্যা রাজনৈতিক পর্ষদের নিকট পূর্বে অবগত করা হয়নি। অনেকগুলো ডাইমেনশন যোগ হয়। আমরা জানি 5 জন কারা কারা, অলরেডি জারা এবং খালেদ সাইফুল্লাহর কথা বললাম। এর বাইরে আছেন জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি, হাসনাত এবং সার্জিস। খেয়াল করি আমরা 5 জন সবচেয়ে পরিচিত মুখের মধ্যে, মানে এই দলটার এনসিপির সবচেয়ে পরিচিত মুখগুলোর মধ্যে 5 জন এখানে গেছেন এবং তাদেরকে আমরা আসলে এনসিপি বলতে এর বাইরে আর 1-2 জনকে হয়তো আমরা বুঝি, মানে বেশি পরিচিতির দিক থেকে বলছি। তো তাদের এই সেন্স অফ রেসপন্সিবিলিটি নেই যে তারা এতজন এভাবে যাবেন। এটা তাদের ভাষ্যমতে তারাই বলছেন যে তাদের যে রাজনৈতিক পর্ষদ আছে তাদেরকে অবহিত করা হয়নি, তারা এটা জানেন না, এতটাই ইররেসপন্সিবল তারা। খুবই ভয়ঙ্কর কথা। এখন সমস্যাটা কোন জায়গায় হয়েছে? পিটার হাস দেশে ছিলেন না, আমরা জানি। এই পিটার হাসের সাথে বৈঠক না। এখন প্রশ্ন হচ্ছে, এটা কি অন্য কারোর সাথে বৈঠক ছিল? কারণ তাদের এই সফর নিয়ে খানিকটা লুকোনোর টেন্ডেন্সি মনে হয়েছে, আমি নিশ্চিত নই, কিন্তু আমরা এই ধরনের একটা ভিডিও দেখার পরে এই ধরনের সন্দেহ হয়েছে। এখন সেটা প্রকাশিত হয়ে যাওয়ার পর কি ড্যামেজ কন্ট্রোল করা হচ্ছে? কারণ এখানে একটা প্রশ্ন তৈরি হয়, সেটা হচ্ছে 5 আগস্ট তারা কেন গেলেন? যে 5 আগস্টকে এনসিপি তার সবচেয়ে বড় কৃতিত্ব হিসেবে দাবি করে, অনেক ক্ষেত্রে জাহির করে বাজেভাবে, কিন্তু করে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ লোকজন বিভিন্ন প্রোগ্রামে থাকবেন, এটাই তো স্বাভাবিক। আমার সাথে গতকালই এনসিপির একজন নেতা টকশোতে ছিলেন, তিনি জানান যে 3 জন ইনভাইটেড ছিলেন, 3 জন গেছেন ওই মূল অনুষ্ঠানটাতে, কিন্তু মানিক মিয়া এভিনিউতে তো অসংখ্য মানুষ ছিলেন এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান হয়েছে, সেখানে তারা যেতে পারতেন। বিভিন্ন টকশো হয়েছে সেখানে তারা, কারণ সেদিন ঘোষণাপত্রও দেওয়া হয়েছে, সেই ব্যাপারে তাদের যে মতামত আছে সেগুলোর বিশ্লেষণ তারা উপস্থাপন করতে পারতেন জাতির সামনে। সুতরাং আমরা জুলাই পদযাত্রা করে ক্লান্ত হয়ে পড়েছি, তাই এখন ঘুরতে গেছি, এটা ঠিক ধোপে টেকে না। ফলে এটা এক ধরনের মানুষের সামনে রং পারসেপশন দেয়, সেই কারণে তারা ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করতে পারেন। কিন্তু একটা প্রশ্ন আছে, খুবই জরুরি প্রশ্ন আছে, এই যে 5 জন গেলেন, এটা কি বেআইনি কিছু? উত্তর হচ্ছে না। এটা কি অনৈতিক কিছু হলো? আমি এটা খুব মেজর অনৈতিক কিছু হয়েছে বলে মনে করি না, কিন্তু এটা পলিটিক্যালি ইনকারেক্ট হয়েছে। আমি এই ইস্যু নিয়ে গতকালের ভিডিওতেই বলেছি যে পলিটিক্সে পারসেপশন ম্যাটার্স।
অনেক সময় ফ্যাক্টের চেয়ে পারসেপশন বেশি ম্যাটার করে। সো এখানে তাদের সম্পর্কে পারসেপশনের ক্ষতি করবে। কিন্তু ঘটনাটা সেই অর্থে তাদের বিপক্ষে যায়নি, কারণ যখন জানা গেল যেন পিটার হাস দেশে নেই এবং একটা মিথ্যে খবর মিডিয়াগুলো, অনেক মেইনস্ট্রিম মিডিয়া নিশ্চিতভাবে ছড়িয়েছে, এটা অত্যন্ত গর্হিত হয়েছে। আমি গত ভিডিওতেই বলেছি আমাদের প্রেস কাউন্সিলের উচিত ছিল এই ঘটনাটা নিয়ে মিডিয়াগুলোর সাথে কথা বলা, তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা। এবং আমি আজ পর্যন্ত দেখিনি, এখন পর্যন্ত দেখিনি কোনো যারা এসব প্রকাশ করেছে তারা অ্যাপোলোজাইজ করেছে তাদের এই ভুলের জন্য। এবং ড্যামেজ প্রচুর হয়ে যায়, ভুল স্বীকার করলেও আসলে অনেক সময় সেটা ঠিক হয় না। এই যে আমরা জানলাম পিটার হাস দেশে নাই, অনেকে এটা জানলেন না, তাদের কাছে চলে গেল, তারা গেছেন। অবশ্য আমি বলি পিটার হাসের সাথে বৈঠক করতে গেলেই বা কি, আমি মনে করি পিটার হাস আরও অনেকের সাথে বৈঠক করবে, এগুলো খোলামেলা হওয়া উচিত এবং এনসিপি শুড বি স্মার্ট ইনাফ, যদি কখনো তারা করেন তারা সেটা জানিয়েই করবেন। কিন্তু সিচুয়েশন তাদের কন্ট্রোলে চলে এসেছিল, তো তাহলে আবার এই শো কজ করার মাধ্যমে কি ব্যাপারটাকে আরও উস্কে দেওয়া হলো না? কারণ এই শো কজের মাধ্যমে তাদের 5 নেতার ইররেসপন্সিবিলিটি আবার জাতির সামনে প্রকাশিত হলো। খেয়াল করি, এই 5 নেতা একসাথে যাচ্ছেন, 5 অগস্ট যাচ্ছেন, তাদের যে রাজনৈতিক পর্ষদ তাকে তারা জানাননি, এটা অফিসিয়ালি এখন এনসিপি বলছে, যে দলের প্রধান লোকজনের মধ্যে এটা জানলেন না। তাহলে কি হতে পারে? আমরা কি একটা অন্য ইন্টারপ্রিটেশন করব? আমার যেটা বলে রাখি, আমি জানি না সম্ভাবনা কতটুকু, আমার আরেকটা জিনিস মনে হয়েছে, কারণ কখনো যখন গর্হিত অন্যায় হয়ে যায়, যেমন ধরুন এনসিপির এক নেতা ছিলেন, ভুলে গেলাম, বিরাট লেবাসধারী, ধর্মীয় লেবাসধারী এক নেতা, পাঠ্যপুস্তকের বিষয় হিসাব নিয়ে তিনি, তানভীর সম্ভবত নাম, যাই হোক, তো তিনি বহু কোটি টাকার দুর্নীতিতে জড়িয়ে পড়েন, এটা একটা ক্রাইম, সেই ক্রাইমের জন্য তাকে শোকজ পাবলিকলি দেওয়ার জরুরত আছে, কারণ তাতে এনসিপি দেখাতে পারে যে তার দল, সেই দল কখনো এই ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেয় না। কিন্তু যে ঘটনাটা ঘটলো, এই ঘটনাটা তো কোনো ক্রাইম না, তাহলে কেন এই 5 নেতাকে অফিসিয়ালি তারা আবার জাতির সামনে কাঠগড়ায় দাঁড় করালেন? এই প্রশ্নটা আমার মাথায় আসলো এবং এটার একটা অল্টারনেটিভ ব্যাখ্যা, আমি জানি না কতটা নিশ্চিত হবে এটা, কিন্তু আমার একটা অল্টারনেটিভ ব্যাখ্যা আছে। এনসিপির মধ্যে কি কোনো ধরনের সিরিয়াস মতদ্বৈততা তৈরি হয়েছে, বা আমরা পার্টির ভাষায় যেটাকে গ্রুপিং বলি, গ্রুপিং তৈরি হয়েছে, যে কোনো একটা গ্রুপ, এই যারা গেলেন তারা হয়তো এক গ্রুপের, এবং দলের কোনো একটা গ্রুপ চেয়েছেন এদেরকে পাবলিকলি হিউমিলিয়েট করতে? আমি জানি না, কিন্তু আমার কাছে এটা একটা কারণ বলে মনে হয়েছে। কারণ এই অফিসিয়াল যে প্রতিক্রিয়া, যে ইনফ্যাক্ট তাদের কাছে পার্সোনালি এই ধরনের জবাবদিহিতা রিটেন চাইতেও পারতো, কিন্তু এটা তারা পাবলিক করেছেন, তার মানে এটা জনগণকে জানাতে চেয়েছেন। এই জানানোটাই আসলে আমার মনের মধ্যে এই প্রশ্নটা তৈরি করেছে। বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে নানান মতদ্বৈততা, গ্রুপিং, দলাবদলি থাকবেই। আমি অনেকে এনসিপির কাছে আলাদা কিছু এক্সপেক্ট করেন, আমি করি না। এই মাটি থেকে উঠে আসা একই রকম মানুষজন, এরাও একই রকম ভাঙা গড়ার মধ্য দিয়ে যাবে, এবং এই কারণেই তারা যত বেশি এক্সপেকটেশন নিজেদের উপরে তৈরি করেন, আমি মনে করি এটা তাদের ভুল, এটা উচিত না। এটা করে বরং মানুষের সমালোচনা তারা বেশি ওয়েলকাম করেন, তখন অল্প সমস্যাতেও মানুষ তাদেরকে বেশি সমালোচনা করে, অ্যান্ড উইচ ইজ ভেরি ন্যাচারাল, যে আপনি তো নতুন বন্দোবস্তের কথা বলছেন, আপনি তো সবকিছু ভালো করে ফেলবেন বলছেন, তো আপনি এটা করছেন কেন? তো যে কথাটা বলছিলাম যে বাংলাদেশের মাটিতে বসে রাজনৈতিক দল হবে আর তাতে প্রচুর সিরিয়াস গ্রুপিং দলাদলি থাকবে না, তা তো হতে পারে না। আমরা তো একবার এক ধরনের গ্রুপিং দলাদলি একটা রেজাল্টও দেখলাম, তখন এক্স শিবির নিয়ে প্রচুর কথা হতো, জনাব জুনায়েদ এবং জনাব রাফেজ সালমান, এনারা বেরিয়ে গিয়েছিলেন, তারা ওই পার্টিতে থাকার কথা ছিল, শেষ পর্যন্ত না থাকতে পেরে তারা বেরিয়ে যান, ইভেন রীতিমতো নতুন দল তৈরি করেন, তারা এখনো থাকবে না তার বলা যায় না। এবং আমরা জানি যে এক তো আইডিওলজিক্যাল ডিভাইডেশন আছে এখানে, তারা একটা আমব্রেলার মধ্যে সব একেবারে রাইট থেকে লেফট সবাইকে নিয়ে এসে একটা মধ্যপন্থী দল তৈরি করতে চাচ্ছেন, সেটা তো আছেই, তার বাইরেও ব্যক্তিত্বের সংঘাত থাকে বাংলাদেশের রাজনীতিতে, এবং এই ইয়াংদের একটা বড় অংশ যথেষ্ট তরুণ, এবং এখনও তাদের সোশ্যাল মিডিয়া বা অন্যান্য জায়গায় তাদের অ্যাটেনশন সিকিংয়ের টেন্ডেন্সি আছে, এবং অ্যাটেনশন পাওয়া না পাওয়ার হিসাব নিকেশ আছে, এগুলো প্রত্যেকটা সংঘাত তৈরি করতে পারে। কে বেশি ইম্পর্টেন্ট হয়ে গেল, কে বেশি প্রমিনেন্ট হয়ে গেল, এগুলো তাদের মধ্যে সংঘাত তৈরি করার সমূহ সম্ভাবনা আছে। সো আমি তাদের মধ্যে এই ধরনের কোনো কিছু নেই, এবং তারই আউটকাম হিসাবে এই শোকজের মাধ্যমে এই কয়েকজনকে এক ধরনের ডিমিন করার চেষ্টা করা হয়েছে, আমি এই সম্ভাবনা উড়িয়ে দিতে চাই না। যদিও আমি চাই
সব রকম মতদ্বৈততা সত্ত্বেও, যেহেতু বহু রকম মানুষ এক জায়গায় এসে হাজির হয়েছেন, মতদ্বৈততা থাকবে, কিন্তু মতদ্বৈততার বাইরেও তারা তাদের এই জায়গাগুলো একটু খেয়াল করবেন। আর প্রত্যেকটা স্টেপ নেওয়ার ক্ষেত্রে আমি অ্যাটলিস্ট এটুকু বলি, যদি এরকম কোনো কারণ নাও হয়ে থাকে, এই স্টেটমেন্ট দেওয়ার মাধ্যমে মানে ব্যাপারটা ঔষধের মতো, আমরা ডিজায়ার্ড এফেক্ট আর সাইড এফেক্টের তুলনা করি, ওজন করি। ওষুধে সাইড এফেক্ট আছে, কিন্তু আমরা এটা খাই কারণ এটা ডিজায়ার্ড এফেক্টটা আমার বেশি ওজনের মনে হয়। সো কি অর্জন করলেন? ট্রান্সপারেন্সি দেখালেন, নাকি তার চাইতে তাদের 5 নেতা যে কোনো রকম কোনো তথ্য না দিয়ে চলে গেছেন, এত ইররেসপন্সিবল, সবচেয়ে প্রমিনেন্ট কয়েকজন, মানে আপনারা যদি 10 জন নেতার নাম বলেন এর মধ্যে 5 জন থাকবেন, তো এই 5 জন নেতাকে যে তারা এটার মাধ্যমে যেরকম ইররেসপন্সিবল হিসাবে প্রজেক্ট করলেন জাতির সামনে, এটা বরং ক্ষতিই তো বেশি হয়েছে বলে আমি মনে করি। জামায়াত শিবিরকে নিষিদ্ধ করে সরকার প্রজ্ঞাপন জারি করলো কিছুক্ষণ আগে। 3-4 দিন আগে যখন এই আওয়াজটা তোলা হয়েছিল 14 দলীয় জোটের একটা মিটিং এ, তখন অনেকে এটাকে এক ধরনের মনোযোগের ডাইভার্সন তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করতে চেয়েছেন। ইদানিং আমরা সবকিছুই ওভাবেই দেখার চেষ্টা করি যে সরকার সবকিছু কন্ট্রোলে আছে এবং সে তার ইচ্ছা মতো করছে। তখন এটাকে ভিডিও করেছিলাম এবং আমি প্রেডিক্ট করেছিলাম যে জামায়াত আসলে নিষিদ্ধ হতে যাচ্ছে, এবং সেটা এখন হলো। এর মাধ্যমে এক ঢিলে অনেকগুলো পাখি মারার চেষ্টা করেছে সরকার, ছড়রাগুলির মতো এভাবে বলা যায়, যেহেতু এখন প্রচুর ছড়রাগুলি দিয়ে মানুষকে আহত নিহত করছে। তারা কি কি করতে চাইছে এবং সেটাই তারা সফল হবে কিনা, সেই আলোচনাটা করতে চাই। প্রথম কথাটা হচ্ছে, এই নিষিদ্ধ করার মাধ্যমে প্রাথমিকভাবে বাংলাদেশে এখন যে আন্দোলন চলছে, শিক্ষার্থীরা যে আন্দোলন প্রাথমিকভাবে শুরু করেছিল, যেটা এখন আর শিক্ষার্থীদের আন্দোলন নয়, এটা একটা গণ আন্দোলনের রূপ নিয়েছে, কিন্তু প্রাথমিকভাবে শিক্ষার্থীদের আন্দোলনকে চরমভাবে অপমান করা হয়েছে। রিপিট, শিক্ষার্থীদের আন্দোলনকে চরমভাবে অপমান করা হয়েছে। এবং একই সাথে জামায়াত শিবিরের যারা নেতাকর্মী আছেন তাদের উদ্দেশ্যে একটা ফাঁদ পাতা হয়েছে, সেটাও সরকার কাজে লাগাতে চায় এবং ভবিষ্যতে আরো অনেক দলকে এর আওতায় নিয়ে আসবে, এই নিষিদ্ধের আওতায়, সে সময় তারা পথ খোলা রাখতে চায়। একটা একটা করে একটু বোঝার চেষ্টা করি। কেন বলছি শিক্ষার্থীদেরকে অপমান করা হয়েছে? মানে বাংলাদেশের ইতিহাসে বা এই মানে পাকিস্তান সহ এই পুরো ইতিহাসে 3 দিনে 4 দিনে অফিসিয়ালি 250-র বেশি মানুষ, অফিসিয়ালি আমাদের গোনা আছে, সংখ্যাটা অন্তত 1000 আমরা ধারণা করি। 250 যদি সেই সংখ্যার আশপাশে 3-4 দিনে মানুষ মারা যায়নি, নিজ দেশের নাগরিকের উপরে নির্বিচারে গুলি করার জন্য পুলিশ বিজিবি লিয়ে দেওয়া হয়েছে, হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে। সেই আন্দোলনে অসংখ্য শিক্ষার্থী আহত হয়েছে, মারা গেছে। এখন জামায়াত শিবির নিষিদ্ধের মাধ্যমে সরকার এটা বলতে চায় এই আন্দোলন আসলে জামায়াত শিবিরের ছিল। দীর্ঘদিন থেকে এটা বলার চেষ্টা করা হয়েছে, আমাদের সামনে সেই আলাপ আনা হয়েছে, তৃতীয় পক্ষ মানে দাবি আদায়ের পর থেকে মানে রাস্তায় নাকি আর শিক্ষার্থী ছিল না। সরকারের প্রধানমন্ত্রী যখন ভাষণ দিয়েছেন, এমনকি আপিল বিভাগের রায় হওয়ার আগেই নাকি আর রাস্তায় শিক্ষার্থী ছিল না। সরকারের ভাষায় জামায়াত শিবির আর তাদের নিযুক্ত টোকাই। তো এই যদি হয়ে থাকে, তার মানে এই যে এত মানুষ নেমে আসলো, এত শিক্ষার্থী নেমে আসলো, যারা বুকের রক্ত দিল, আহত হলো, চোখ হারালো, এখনো নির্যাতনের মুখে আছে, তাদেরকে তীব্রভাবে অপমান করা হয়েছে। আমি বিশ্বাস করি আমাদের আন্দোলনকারীরা এই ব্যাপারটা ধরতে পারছেন। এই কৃতিত্ব এই দেশের নাগরিকদের। এই দেশের নাগরিক হিসাবে জামায়াত শিবিরের কেউ যদি এই আন্দোলনে থেকে থাকেন, তারা থাকতে পারেন, তারা ভ্যালিড নাগরিক। তার সাথে মতাদর্শগত ভিন্নতা আপনার আমার থাকতে পারে, আমারই আছে, আমি বহুবার বলেছি, কিন্তু তার আন্দোলন করার, এই আন্দোলনে অংশ নেওয়ার অধিকার আছে। ছাত্র শিবির তো ছাত্র, ওরও তো কোটার প্রশ্নে আলাপ থাকতে পারে, ওর তো কোটার প্রশ্নে বক্তব্য থাকতে পারে, সো ওভাবে থাকতে পারে, কিন্তু এই আন্দোলন ওদের ছিল, এই অপমানটা করা হয়েছে। নাম্বার 2, আমি বলছি একটা ফাঁদ পাতা হচ্ছে। ফাঁদটা হচ্ছে এরকম যে এই নিষিদ্ধ করার পর জামায়াত শিবির তারা তাদের এইটার প্রতিবাদে সহিংস হয়ে উঠবে। তারা এই মুহূর্তেই চায় সরকার সহিংস হয়ে উঠবে। সহিংস হয়ে উঠলে তাদেরকে যেমন ক্র্যাকডাউন করবে, তার সাথে এই যে এক্সিস্টিং মাঠের আন্দোলন আছে, তখন এটাকে মিলিয়ে দেওয়াটা সহজ হবে, যে এই যে দেখেন এই পুরোটা আসলে জামায়াত শিবিরের আন্দোলন, আগেও তাই ছিল। ফলে জামায়াত শিবির মাঠে নেমে যাবে, সহিংসতা শুরু করবে। সরকার চাইছে, সরকার সেই প্রভোগ করছে, এই ফাঁদ পেতেছে, এবং তখন ক্র্যাকডাউন করবে।
আমি বিশ্বাস করি এই ন্যূনতম বুদ্ধিটুকুও জামায়াত শিবির যারা করতেন, তাদের দল আজকে অফিসিয়ালি নেই। আমরা জানি যে সরকার যে প্রজ্ঞাপন দিয়েছে এটা তার নির্বাহী আদেশে করেছে, সন্ত্রাস দমন আইনের একটা ধারা 18-1 সেটা দিয়ে করা যায়। আমরা বহুদিন বলছি জামায়াত শিবিরকে দিয়ে খেলা হয়েছে, এই কাজটা তারা আগে করতে পারতো। বারবার কোর্টের কথা বলেছে, মিথ্যাচার করেছে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে থাকে, আমি আমার আগের ভিডিওটাতে দেখিয়েছি আপনাদেরকে। যাই হোক, সেটা করলে অফিসিয়ালি যেহেতু জামাত নেই, তাদেরকে এই উস্কানিটা দেয়া হচ্ছে। আমি বিশ্বাস করি এই পরিস্থিতিতে অন্তত যখন দেশ একটা গণ অভ্যুত্থানের মধ্যে ঢুকে গেছে, গণ আন্দোলনের মধ্যে ঢুকে গেছে, সেখানে নিজেরা তাদের এই দুঃখ ক্ষোভকে সামাল দিয়ে তারা সহিংস হয়ে উঠবেন না। তারা সেই প্রতিবাদে, আর অন্তত সেই অর্থে প্রতিবাদেও নামবেন বলে আমি মনে করি না। এই ম্যাচুরিটিটা জামায়াত শিবির দেখাবে বলে আমি মোটামুটি নিশ্চিত, কারণ এর একটা হিস্ট্রি আছে। তাদের মতো একই ধরনের একটা রাজনৈতিক দল সংগঠন মুসলিম ব্রাদারহুড মিশরে নিষিদ্ধ থাকার পরও কি হয়েছিল আমরা জানি, তারা তাদের কাজ করে টিকে থাকতে পেরেছে খুব ভালোভাবেই। জামায়াত শিবির নিষিদ্ধ করার মাধ্যমে এবার জামায়াত শিবির ট্যাগ দিয়ে দিয়ে বহু মানুষকে হয়রানি করা হবে। এতদিন পর্যন্ত ট্যাগ দিয়ে আপনি স্টিগমাটাইজ করেছেন, তার মুখ বন্ধ করার চেষ্টা করেছেন, তাকে সোশ্যালি এক ধরনের হ্যারাস করার চেষ্টা করেছেন। যদি এইসব ট্যাগিং ইদানিং খায়টায় না মানুষ, তারপর আপনি এই চেষ্টাটা করেছেন। এবার কিন্তু তাদেরকে ফৌজদারি ব্যবস্থার মধ্যে নিয়ে যেতে পারেন, কারণ এতদিন পর্যন্ত জামায়াত শিবিরের বিরুদ্ধে যখন কোন রকমের অ্যাকশন, ডিটেনশন এসব হয়েছে, তাতে তার আসলে অধিকার হরণ করা হচ্ছিল, এটা নিশ্চিত ভাবে। কারণ জামায়াত তার নিবন্ধন ছিল না, কিন্তু সে নিষিদ্ধ রাজনৈতিক দল ছিল না। এখন যেহেতু সে নিষিদ্ধ রাজনৈতিক দল এবং সন্ত্রাসের অভিযোগে তাকে নিষিদ্ধ করা হচ্ছে, এখন এই ট্যাগ কাউকে দিয়ে তার বিরুদ্ধে জাস্ট এই দলের সাথে আছে এটা দিয়ে সে তার বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনা যেতে পারে। আমাদের নাগরিকদের এই সময় একটা ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে, সেটা হচ্ছে বহু মানুষ যারা জামাত শিবির করে না তাদেরকেও এটার আওতায় এনে দেওয়া হবে, তা তো আছেই, কিন্তু যারা জেনুইনলি জামাত শিবিরের নেতা কর্মী, তাদের বিরুদ্ধে যে কোনো মানবাধিকার লঙ্ঘনমূলক পদক্ষেপ এই সরকার যখন নেবে, সেটার বিরুদ্ধে আমরা যেন সোচ্চার থাকি। আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ চাই, যে বাংলাদেশে আমার সাথে দ্বিমত থাকা রাজনৈতিক বা অন্য কোনো ক্ষেত্রে মানুষেরও ন্যায় বিচার বা ইনসাফ পাওয়ার অধিকার থাকে। সো আমরা ওই জায়গাটাও কিন্তু শোরগোল করব তাদের উপরে যে কোনো রকম অন্যায় অবিচার যদি হয়। সরকার আরেকটা চেষ্টা করবে আর কোন দল বা সংগঠনকে এটার আওতায় এনে নিষিদ্ধ করে দেওয়া যায় কিনা। কেউ কেউ মনে করছেন বিএনপি কে করতে পারে। আমি ব্যক্তিগতভাবে মনে করি বিএনপি কে শর্ট এবং মিড টার্মে এমন কিছু করার কোনো পরিকল্পনা নেই। বিএনপি কে নিষিদ্ধ করার চাইতে বরং বাকশাল গঠন করার মতো একদলীয় রাষ্ট্র ব্যবস্থা কায়েম করাই সরকারের জন্য বেটার। বিএনপি কে করবেন, এই জন্য আমরা খেয়াল করব সাম্প্রতিক সময়ে যখন প্রধানমন্ত্রী বা অন্যান্য মন্ত্রীরাও এই আলাপ করেছে, তখন জামাতকে টার্গেট করে সন্ত্রাসী জঙ্গি বলেছে। বিএনপি সাথে আছে, কিন্তু বিএনপির সাথে এই টার্মটা ব্যবহার করে নাই। কিন্তু একটা পথ খোলা থাকলো, আর যে কেউ যে কোনো ভাবে আপনি যদি ইনভলভ করে ফেলতে পারেন যে এই ধরনের সন্ত্রাস বা তাদের ভাষায় নৈরাজ্যের সাথে জড়িত আছে, তাদেরকে আপনি নিষেধ করার পথ খুলে ফেলতে পারলেন। এই সুবিধাগুলো আপনি পেতে চাইবেন। আর মনে করা হচ্ছে, তারা ভাবছেন যেটার মাধ্যমে সমাজে একটা অংশকে তারা তাদের কনফিডেন্সে আনতে পারবেন। কারণ আমরা দেখি যে গণ অভ্যুত্থানে বা গণ আন্দোলনে বেশ একটা গণ আন্দোলনে যা হয়, ফ্রম রাইট টু লেফট সবাই একত্র হয়। তারা ভাবতে পারেন হয়তো যে লেফট লেনিং মানুষজন যারা অন্তত জামায়াতকে নিষিদ্ধ করার পক্ষে একটা কালে ছিলেন, তারা সন্তুষ্ট হবে এবং সরকারের প্রতি আবার তাদের দরদ উথলে উঠবে। না, বাংলাদেশ এই পর্যায়টা পুরোপুরি পার হয়ে চলে এসছে। এখন মানুষ জেনুইনলি সরকারের বিরুদ্ধে দাঁড়িয়েছে, অথবা এই সরকার পড়ে যাবে, এই বোধ তৈরি হয়েছে বহু মানুষের মধ্যে। ফলে যেটা হয়, ডুবন্ত জাহাজ থেকে অনেকেই লাফিয়ে পড়ে। ইঁদুরদের কথা বলা হয়, ইঁদুররা লাফিয়ে পড়ছে। যে কোনো কারণেই হোক এই পতন তারা দেখতে পাচ্ছে। এখন আর এইসব টুকিটাকি খেলা টেলা দিয়ে লাভ নেই। বটম লাইন এবং শেষ কথা, এই নিষেধ করার মাধ্যমে সরকার তার একটা পলিটিক্যাল ফুটবল, আমি আমার ওই ভিডিওতে বলেছিলাম একটা পলিটিক্যাল ফুটবল, ওটা দিয়ে খেলা হয় জামায়াত বিএনপি দেখো, ওর সাথে গিয়ে বিএনপি স্বাধীনতা বিরোধীদের সাথে গেছে, ব্লা ব্লা ব্লা। সরকার তার একটা গুরুত্বপূর্ণ পলিটিক্যাল ফুটবল হারিয়েছে। এবং আমি সেই ভিডিওতে বলেছিলাম, আজও আবার একটু বলি, ফুটবলটা হারানোর তার খুব ক্ষতি হয়েছে তা না, কারণ এখন আর এই রাজনীতি যেটা করার চেষ্টা করেছিল, এই রাজনীতি আর কেউ খায়টায় না। মানে একটা সময় চেষ্টা করেছিল যে বিএনপির কাছ থেকে তাদেরকে দূরে থাকতে, নির্বাচন তো নাই, কিন্তু দূরে রাখতে পারলে মাঠে বিএনপি শক্তিটা কমে যাবে।
এখন বিএনপি একসময় চেষ্টাও করেছিল, ধারণা করা হয় যে ভারত তাদের প্রতি একটু সফট হবে এই চিন্তা করেছিল, কিন্তু বহু সফট হওয়ার পরও ভারত আওয়ামী লীগকে যেহেতু তার কৃতদাস হিসাবে পেয়ে গেছে, ভারত এখানকার আর কোন গণতান্ত্রিক দলকে ক্ষমতায় আসতে দিতে চাইবে না, গণতান্ত্রিক ব্যবস্থাও পুরো প্রতিষ্ঠিত হতে দিতে চাইবে না। এটা বুঝে যাওয়ার পর বিএনপি এখন যেহেতু জামায়াতকে সাথে নিয়েই আন্দোলন করতে চেয়েছিল, ঐক্যের ডাক দিয়েছে, ফলে ফুটবলটার আর প্রয়োজন নাই, আওয়ামী লীগও এই ফুটবলটা আর রাখে নাই, এবং আমরা এই ফালতু রাজনীতিটা আর দেখব না। এটাও আমাদের জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। শেষ করব আবারও ওই কথাটা বলে, মাঝে একবার বলেছি কিন্তু আবারও বলতে চাই, এই নিষিদ্ধের সুযোগ নিয়ে কোন ক্রমেই জামায়াত শিবির এদের যে কোনো নেতাকর্মীর ওপরে কোন রকম মানবাধিকার হরণমূলক কর্মকাণ্ড সরকার যেন চাপিয়ে দিতে না পারে। আমরা বহুবার বলছি, আমরা স্বৈরাচারের বিরুদ্ধে লড়ি গণতান্ত্রিক সমাজের জন্য, গণতান্ত্রিক সমাজে। আমি নিজেও জানি না জামায়াত শিবির অন্যদের মতাদর্শের প্রতি কতটুকু শ্রদ্ধাশীল, তার সাথে যাদের দ্বিমত আছে, কিন্তু আমি তাদের সাথে তাদের এই অধিকারের প্রতি শ্রদ্ধাশীল থাকতে চাই। তাদের সাথে আমার যত দ্বিমত থাকুক না কেন, কিন্তু আমরাও অন্তত এই সুযোগে এই খেয়স সরকার যাতে জামায়াত শিবিরকে কেন্দ্র করে তৈরি করতে না পারে সেই ব্যাপারে যেন সতর্ক থাকি।